ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা স্থিতিস্থাপকতার জাস্ট ইনিশিয়ালটুকু দেখব। তোমরা অলরেডি ক্লাস 11-এ স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা কিছুটা পড়ে এসেছো। এখানে সেই চ্যাপ্টারেরই আরেকটু এলাবোরেট আলোচনা হবে, ঠিক আছে? তো আজকে যেটা আমরা দেখব সেটার মোস্ট অফ দ্য টাইম তোমরা ক্লাস 11-এ পড়েই এসেছো। যেমন স্থিতিস্থাপকতা কাকে বলে। জেনারেলি স্থিতিস্থাপকতা পদার্থের একটা ইনহেরেন্ট প্রপার্টি। কি করে না, যখন কোনো একটা বস্তুকে বাইরে থেকে বাহ্যিক কোনো বল দিয়ে আমরা তার আকার, আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ ইত্যাদি চেঞ্জ করার চেষ্টা করি, তখন পদার্থের একটা ইনহেরেন্ট প্রপার্টি আছে। এই ইনহেরেন্ট প্রপার্টির জন্য ভেতর থেকে বস্তুটা তার এই যে চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, সেটাকে সেই প্রচেষ্টাকে বাধা দিচ্ছে এবং অ্যাজ সুন অ্যাজ তুমি বলটা তুলে নিলে বস্তুটা পুনরায় নিজের জায়গায় ফিরে আসবে। এই যে পদার্থের নিজস্ব ধর্ম, এইটাকে বলা হয়ে থাকে স্থিতিস্থাপকতা। তোমরা যখন পরীক্ষার খাতায় লেখো তখন অনেক ক্ষেত্রেই এই পদার্থের উপাদানের স্থিতিস্থাপকতা, উপাদানের কথাটা উল্লেখ করো না। এটা কিন্তু একটা ফ্যাটাল এরার হবে তোমাদের ক্ষেত্রে, কারণ এর পরবর্তীকালে যখন তোমরা প্র্যাকটিক্যাল ক্লাসও করতে আসবে তখন সবথেকে ইম্পর্টেন্ট ভাইবার কোশ্চেন হবে যে একটা মেটেরিয়াল দেয়া হবে, সেই মেটেরিয়ালটা চেঞ্জ করে বলা হবে বা সেই মেটেরিয়ালটা না চেঞ্জ করে বলা হবে তার স্থিতিস্থাপকতা কীরকম চেঞ্জ হচ্ছে। তখন সবসময় মাথায় রাখবে যে যতক্ষণ না পর্যন্ত উপাদান চেঞ্জ হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই স্থিতিস্থাপকতা, এই প্রপার্টিটা চেঞ্জ হবে না। একটা লোহা সেটা 1 কিলোমিটার লম্বা হোক কি হাফ কিলোমিটার লম্বা হোক কি 1 সেন্টিমিটার লম্বা হোক, তার স্থিতিস্থাপকতার যে প্রপার্টিটা সেটা একই রকম থাকবে। আমরা আরও লেকচারটা এগোবো, তখন আস্তে আস্তে আরও ডিটেলস বুঝিয়ে দেবো। নেক্সট কিছু জিনিস জানা দরকার স্থিতিস্থাপকতার চ্যাপ্টারটা এগোনোর আগে। কীরকম? যেমন পূর্ণ দৃঢ় বস্তু, অবভিয়াসলি নামেই বলে দিচ্ছে পূর্ণ দৃঢ় মানে বাইরে থেকে যাই বল দাও না কেন, সে ইনফিনিট, থিওরিটিক্যাল ইনফিনিট, যাই বল দাও না কেন সেটা কোনো রকম বিকৃতি তৈরি করতে পারবে না। এটা একবারে থিওরিটিক্যাল আইডিয়া। প্র্যাকটিক্যালি এমন কোনো বস্তু তুমি পাবে না যাকে তুমি ইনফিনিট বল বাইরে থেকে দিচ্ছ অথচ তার কোনো রকম চেঞ্জ হবে না, কারণ একটা না একটা টাইম পরে সেটা ভেঙে যাবে, ঠিক আছে? সুতরাং বাস্তবে যদি কোনো পূর্ণ দৃঢ় বস্তুর উদাহরণ দিতে বলা হয় তাহলে নেই। নেক্সট আমরা আসবো পূর্ণ স্থিতিস্থাপক এবং পূর্ণ অস্থিতিস্থাপক বস্তুতে। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু কোনটা না, ধরো বাহ্যিক বলের প্রভাবে একটা বস্তু বিকৃত হলো, তার আকার আয়তন কিছুটা চেঞ্জ হলো, দিয়ে বাহ্যিক বলটা তুলে নেওয়া হলো। তাহলে যে বস্তুটার ক্ষেত্রে ওই বস্তুটা বাহ্যিক বল তুলে নেওয়ার পরে একেবারে নিজের পুনরায় পুরনো অবস্থায় ফিরে পাবে, আইডেন্টিক্যালি ইনিশিয়াল স্টেজে ফিরে যাবে, সেটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক। আর যদি আইডেন্টিক্যালি নিজের ইনিশিয়াল স্টেজে ফিরতে না পারে তাহলে কিন্তু পূর্ণ অস্থিতিস্থাপক। তার মানে ধরো একটা জেলির বল আছে, এই জেলির বলটাকে আমি বাইরে থেকে ফোর্স দিয়ে সেটাকে গোল থেকে উপবৃত্তাকার করে দিয়েছি। এবার আমি যেই হাতটা ছেড়ে দিলাম, দেখা গেল সেই উপবৃত্তাকার বলটা, জেলির বলটা পুরোপুরি গোলে ফিরে এলো না। কি হলো না, কিছুটা গোল হলো, একদিকটা কিছুটা চাপা হয়ে থেকে গেল, ঠিক আছে? তাহলে সেটা হচ্ছে কি অস্থিতিস্থাপক বস্তুর মধ্যে পড়ছে, ঠিক আছে? অবশ্য আমি যে উদাহরণটা দিলাম এটা কিছুটা আংশিক স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ হয়ে গেল। যাই হোক, পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু হলে যেরকম অবস্থায় বলটা রেখে দিয়েছিলাম ওই উপবৃত্তাকার, ওই রকমই থেকে যাবে। আর আমি যে উদাহরণটা দিলাম, আমার উদাহরণ দিতে একটু ভুল হয়েছে, যাই হোক, সেটা আংশিক স্থিতিস্থাপক বস্তুর উদাহরণ। কীরকম না, বাহ্যিক বল সেটা তুলে নিলাম, তাহলে আকার আয়তনটা আংশিকভাবে ফিরে পেল। ওই জেলির বলটা খানিকটা গোল হলো, খানিকটা চ্যাপ্টা হয়ে থেকে গেল, দ্যাট ইজ আংশিক স্থিতিস্থাপক বস্তু। যদি ওই রকমই উপবৃত্তাকারই থেকে যেত তাহলে পূর্ণ অস্থিতিস্থাপক বস্তু হতো। আর ধরো ওটা এমন কোনো মেটেরিয়াল দিয়ে তৈরি যেটা আমি হাজার বল দিই না কেন সেটা কোনো রকমভাবে চেঞ্জ হচ্ছে না, তাহলে সেটা পূর্ণ স্থিতিস্থাপক। আবারও বলে দিচ্ছি, পূর্ণ স্থিতিস্থাপক, পূর্ণ অস্থিতিস্থাপক
এবং পূর্ণ দৃঢ় বস্তু, আইডেন্টিক্যালি, এটা আইডিয়াল কেস। এগুলো কিন্তু তুমি বাইরে নেচারে নর্মালি দেখতে পাবে না, ঠিক আছে। আংশিক স্থিতিস্থাপক বস্তু অবশ্যই দেখা যায়। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে স্থিতিস্থাপক শৈথিল্য। জিনিসটা কি না, ধরো একটা রাবারের বলকে আমি বাইরে থেকে চাপ দিয়ে একটু আকারটা চেঞ্জ করলাম, দিয়ে ছেড়ে দিলাম। নর্মালি যদি আমি খুব বেশি চাপ না দিই তাহলে রাবারের বলটা আবার রাবারের বলের মতো অবস্থাতেই ফিরে আসবে। কিন্তু ওই বিকৃত অবস্থা থেকে ওর নিজের অবস্থায় ফিরে আসার মধ্যে একটা টাইম থাকবে, কিছু মিলিসেকেন্ড হলেও তার একটা টাইম লাগবে। এই যে টাইমটা, এইটাকে বলা হয়ে থাকে স্থিতিস্থাপকীয় শৈথিল্য। কিন্তু ভেবে দেখার বিষয়, যদি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু হতো তাহলে জাস্ট সঙ্গে সঙ্গে ব্যাক করতো, যেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট চলে যাচ্ছি স্থিতিস্থাপকতার সবথেকে বড় দুটো প্রপার্টি পীড়ন আর বিকৃতির মধ্যে। পীড়নটা কী জিনিস না, বাহ্যিক বল দেওয়ার ফলে একটা বস্তুর মধ্যে বিকৃতি হলো, তখন কি হবে, নিউটনের তৃতীয় সূত্রানুসারে ওই বস্তুটার ভেতরে একটা আভ্যন্তরীণ প্রতিক্রিয়া বলের উদ্ভব হবে, যেটা কি করবে না, বাহ্যিক যে এজেন্ট বা এক্সটার্নাল এজেন্ট যে ফোর্সটা দিয়েছে তাকে কাউন্টার অ্যাটাক করতে সাহায্য করবে, ঠিক আছে। এই যে ভেতর থেকে বলটা তৈরি হলো, যেটা কি বাহ্যিক বলটাকে প্রতিরোধ করছে, সেই প্রতি একক ক্ষেত্রে তৈরি হওয়া বলটাকে আমরা পীড়ন বলবো। দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলে রাখি, প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট বা প্রযুক্ত বল মানে কি, চাপ তো P=F/A, ফোর্স বাই এরিয়া। কিন্তু এখানেও দেখো ভালো করে, এর সিজিএস এককের দিকে তাকিয়ে দেখো, ডাইন/সেন্টিমিটার স্কোয়ার। সবথেকে বড় কথা দেখো, বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট এই আভ্যন্তরীণ বল, এটাকে পীড়ন বলছে। শুনতে কিন্তু কিছুটা ওই চাপের মতোই লাগছে, ঠিক আছে, কিন্তু ভালো করে ভেবে দেখো এখানে আভ্যন্তরীণ কথাটা আছে, ঠিক আছে। সুতরাং পীড়ন এবং চাপের মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। চাপটা কি, চাপটা হচ্ছে বাইরে থেকে বল দিলাম, সেই বলটা ওই প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ পড়লো সেইটা হচ্ছে চাপ। পীড়নটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বলের জন্য বস্তুর ভেতর থেকে যেটা তৈরি হচ্ছে। অলওয়েজ পীড়ন কিন্তু ভেতর থেকে কাজ করছে, ভেতরের প্রতিক্রিয়া বল, এটা একটা প্রতিক্রিয়া বল, ঠিক আছে। সুতরাং চাপ এবং পীড়ন দুটোরই কিন্তু ইউনিট এক, এবং দেখে বুঝতে পারছো মাত্রাটাও এক, ঠিক আছে, কিন্তু দুটো আলাদা জিনিস, ঠিক আছে। এটা সব সময় মাথায় রাখবে। তোমাদেরকে কনফিউজ করার জন্য টিচারদের সব থেকে ভালো কোয়েশ্চেন হচ্ছে এটা, যে এটা চাপ, এটা পীড়ন, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে। আশা করি তোমরা অলরেডি ক্লাস 11-এ মাত্রা বার করা শিখেছো, সুতরাং আমাকে নতুন করে মাত্রা কী করে বার করতে হয় এটা শেখাতে হবে না। শুধু বলে দিই যে ফোর্স বা বলের মাত্রা হচ্ছে mLT⁻²। যদি ভুলে গিয়ে থাকো একবার রিক্যাপ করে নাও। ফোর্স মানে হচ্ছে মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই মাসের জন্য m, অ্যাক্সিলারেশন বা ত্বরণের জন্য LT⁻², আর ক্ষেত্রফলের জন্য L2, সেটা কেটে কুটে গিয়ে mL⁻1 T⁻²। একটা জিনিস বলে করে দিই, পরীক্ষার সময় যখন যে কোনো কোয়ান্টিটির মাত্রা লিখবে, এই থার্ড ব্র্যাকেট কিন্তু অবশ্যই দেওয়া চাই। যদি থার্ড ব্র্যাকেট না থাকে, আমি তো নাম্বার কাটবো, অন্যান্য টিচাররাও কাটবেন, আমি তো কাটবই। আচ্ছা, নেক্সট চলে যাচ্ছি এর 3টে প্রকারভেদে। অনুদৈর্ঘ্য, আয়তন এবং কৃন্তন। অনুদৈর্ঘ্য পীড়ন নাম শুনে বোঝা যাচ্ছে অনুদৈর্ঘ্য, তার মানে দৈর্ঘ্য বরাবর দৈর্ঘ্য বৃদ্ধি ঘটছে। তাহলে তো দৈর্ঘ্য বরাবর যদি দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে, তার প্রতিক্রিয়া স্বরূপ বস্তুর ভেতরে প্রতি একক ক্ষেত্রফলে যে আভ্যন্তরীণ বলটা তৈরি হবে তাকে অনুদৈর্ঘ্য পীড়ন বলবো। আয়তন পীড়ন নামই বলে দিচ্ছে যে বাইরেকার বল দিয়েছি, তার জন্য যদি বস্তুর মধ্যে আয়তনের পরিবর্তন ঘটে তাহলে তার ওই একই জিনিস, ভেতরে একক ক্ষেত্রফলে সৃষ্ট আভ্যন্তরীণ বল, আয়তন পীড়ন। কৃন্তন পীড়নটা স্লাইটলি আলাদা, যে বাহ্যিক বল দেওয়া হলো, আয়তন চেঞ্জ হবে না, শুধুমাত্র আকার চেঞ্জ হবে, তার ক্ষেত্রে ওই একই জিনিস, প্রতি একক ক্ষেত্রফলে সৃষ্ট আভ্যন্তরীণ বল। কৃন্তন পীড়নের সবথেকে একটা টেকনিক্যাল উদাহরণ হচ্ছে একটা, ধরে নাও একটা জেলির চৌকোনো বক্স,
তার ওপর দিকটা তুমি হাত দিয়ে একটু সামনের দিকে ঠেলে দিলে, তাহলে আগে চৌকোনো বক্স ছিল, এখন একটু ট্যাড়া চৌকোনো বক্স হয়ে গেল, কিন্তু জেলির অ্যামাউন্ট চেঞ্জ হলো না, তাই তো? যেরকম ওই টম অ্যান্ড জেরি কার্টুনে দেখা যায়। তো ওই জেলির অ্যামাউন্টটা যদি চেঞ্জ না হয় তাহলে আয়তন চেঞ্জ হলো না, কিন্তু সোজা বক্স থেকে কী হলো, একটু চৌকোনো ট্যাড়া বক্সের দিকে পরিণত হলো। ওই যে টাইমটা, যে পীড়নটা তৈরি হবে, দ্যাট ইজ কল্ড ক্রিন্তন পীড়ন। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি আমরা বিকৃতিতে। বিকৃতি কাকে বলে না, এই বাহ্যিক বলের প্রভাবে যদি কোনো স্থিতিস্থাপক বস্তুর যে কোনো রকম চেঞ্জ হয়, কীরকম চেঞ্জ, দৈর্ঘ্য বরাবর হতে পারে, আয়তন হতে পারে, আকার হতে পারে, তো যে কোনো রকম চেঞ্জ হয়, তাহলে প্রতি একক মাত্রায় যে পরিবর্তন ঘটে তাকে বিকৃতি বলে। তার মানে কি, প্রতি একক মাত্রা কথাটার অর্থ কি, চেঞ্জ বাই টোটাল, এটা হচ্ছে প্রতি একক মাত্রায় পরিবর্তন। পরীক্ষায় তোমাদের এই প্রতি একক মাত্রায় যে পরিবর্তন ঘটে, এই লাইনটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেমেয়েরা লিখতে ভুলে যায়, এবং অবভিয়াসলি বুঝতেই পারছো কী হবে, নাম্বার কাটা যাবে। আচ্ছা দেখো, এই বিকৃতিটা দুটো একই টাইপের রাশির অনুপাত, ফলাফল কী হবে, তার কোনো একক থাকবে না। ঠিক আছে, তো আমরা এবার বিকৃতির তিনটে ভাগ দেখে নেব, অনুদৈর্ঘ্য, আয়তন, বিকৃতি। প্রথম লাইনটাতে দেখো বিকৃতির দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য বরাবর যদি বিকৃতি হয়, তার প্রতি একক দৈর্ঘ্যে যে পরিবর্তন ঘটবে তাকে অনুদৈর্ঘ্য বিকৃতি বলবো। কীরকম না, ধরো একটা এল দৈর্ঘ্যের রড, রাবারের রড তোমাকে দেওয়া হয়েছে, তুমি হাত দিয়ে সেটাকে টানছো, টেনে দৈর্ঘ্যটা ডিএল পরিমাণ বৃদ্ধি করলে। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, আমি কিন্তু তোমাদের এন্টায়ার যতটুকু পড়াবো আর কি, এন্টায়ার ফিজিক্সটা আমি কিন্তু ক্যালকুলাস ইউজ করব। 12-এ খুব ভালো করে ক্যালকুলাস শিখে এসছো, সুতরাং আবার এমনি ম্যাথামেটিক্স পাসেও ক্যালকুলাসই পড়বে, সুতরাং আশা করি তোমরা ক্যালকুলাসে যথেষ্ট রকম সাবলীল। আচ্ছা, তো যেখানে ছিলাম, তো ধরলাম সেই রাবারের রডটা এল দৈর্ঘ্য থেকে তুমি ডিএল পরিমাণ বাড়াতে পেরেছো, তাহলে যে অনুদৈর্ঘ্য বিকৃতি, দ্যাট ইজ ডিএল বাই এল। উদাহরণ কীরকম হতে পারে, ধরলাম ওই রাবারের রডটার লেংথ ছিল 100 সেন্টিমিটার, তুমি সেটা টেনে কী করলে 100.1 সেন্টিমিটার করতে পারলে, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত হলো, ডিএল এ মান 0.1/100, ওপরে সেন্টিমিটার ওপর নিচে সেন্টিমিটার কেটে গেল, তাহলে ইউনিট নেই, মান হবে 0.1/100। ঠিক আছে, এবার হচ্ছে দেখো আয়তন, তাহলে আয়তন বিকৃতি, তাহলে ওই বাহ্যিক বলের প্রভাবে যদি আয়তনের পরিবর্তন ঘটে, তাহলে প্রতি একক আয়তনে বস্তুর আয়তন পরিবর্তন। ধরলাম প্রথমে ছিল ক্যাপিটাল ভি, তারপরে হলো কত, চেঞ্জ হলো কত, ডিভি, তাহলে আয়তন বিকৃতি হলো ডিভি বাই ভি। সিমিলারলি ক্রিন্তন বিকৃতি কি, যদি আয়তনের না পরিবর্তন হয়, আকারের পরিবর্তন হয়, তাহলে যে বিকৃতি তাকে ক্রিন্তন বিকৃতি বলা হয়। স্ক্রিনে তোমরা ক্রিন্তন বিকৃতির কোনো এক্সপ্রেশন দেখতে পাচ্ছ না, ক্রিন্তন বিকৃতির এক্সপ্রেশন একটু পরে যখন স্থিতিস্থাপক গুণাঙ্ক পড়াবো তখন সেখানে আরেকটু ডিটেলসে বলবো। তো পীড়ন হলো, বিকৃতি হলো। নেক্সট চলে যাচ্ছি সবথেকে ইম্পর্টেন্ট সূত্র, হুকের সূত্র। রবার্ট হুক এই স্থিতিস্থাপক সূত্রটা প্রথম দিয়েছিলেন, অবশ্য এর পরে একজন মেবি থমাস ইয়ং, আমি নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি, তো উনি এই সূত্রটা ম্যাথমেটিক্যালি কারেক্ট ফরম্যাটে লিখেছিলেন। তো যাই হোক, হুকের সূত্রটা কি বলে না, স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা স্থিতিস্থাপক বস্তুর মধ্যে উৎপন্ন পীড়ন ও বিকৃতি পরস্পরের সমানুপাতিক, মানে পীড়ন ভার্সেস বিকৃতি, তাহলে পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। সেই যে কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটাকে আমরা নাম দিই স্থিতিস্থাপক গুণাঙ্ক। সুতরাং যখন এর পরবর্তীকালে বিভিন্ন রকম স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা লিখবে, এই লাইনটা যেন বাদ না যায়, এই যে স্থিতিস্থাপক সীমার মধ্যে, এইটুকু মাস্ট লিখতেই হবে, কারণ যে কোনো স্থিতিস্থাপক গুণাঙ্কের সংজ্ঞা দিতে গেলেই এই স্থিতিস্থাপক সীমার মধ্যে লাগবে, কারণ স্থিতিস্থাপক সীমার বাইরে কি হবে, অবভিয়াসলি পীড়ন বিকৃতির সমানুপাতি থাকবে না, অন্য কিছু হবে, তখন স্থিতিস্থাপক গুণাঙ্কও থাকবে না। ঠিক আছে, ফার্স্ট যেটা স্থিতিস্থাপক গুণাঙ্ক তা হচ্ছে বিজ্ঞানী ইয়ং এর নাম অনুসারে ইয়ং গুণাঙ্ক। কীরকম না, এটা হচ্ছে ওই অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য পীড়ন কীরকম না, দেখো এই সিলিংয়ে একটা এ বি একটা রড ঝোলানো আছে,
বি এন্ডে আমি নিচের দিকে ধরলাম, আমি দেখা গেলো তুমি বি এন্ডটা ধরে দোল খাচ্ছ, ভালো। কি হবে না বিটা একটু বেড়ে যাবে, তোমার তো ওয়েট আছে, সে ওয়েটের জন্য বিসি পরিমাণ বেড়ে যাবে। তো ওই বিসি অ্যামাউন্টটার নাম দিচ্ছি আমি ডিএল, এতটুকু চেঞ্জ হলো। আর এ বিটার নাম দিলাম এল, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি কত, ডিএল বাই এল। আর তুমি এই যে নিচে ধরে ঝুলছিলে তার জন্য কতটা পরিমাণ বল হয়েছে, এফ পরিমাণ বল দিয়েছো তুমি, সেটা এই তারটার প্রতি একক ক্ষেত্রফল ক্যাপিটালে, আচ্ছা যাই হোক আমার দুটো এ লেখা হয়ে গেছে, ঠিক আছে, প্রতি একক ক্ষেত্রফল ক্যাপিটাল এতে কত পরিমাণ পীড়নটা তৈরি হচ্ছে, তাহলে এফ বাই এ। তাই ওয়াই ইজ ইকুয়াল টু এফ বাই এ বাই ডিএল বাই এল। এ যে কোনো বইতে এরপরে ওই ক্যাপিটাল এলটাকে ওপর দিকে তুলে এটাকে নিচের দিকে নামিয়ে ইত্যাদি একটা সাজিয়ে গুছিয়ে এক্সপ্রেশন বানিয়ে দেয়, লেখার কোনো দরকার নাই। পরীক্ষার খাতায় এইটুকু থাকলেই ফুল মার্কস। শুধুমাত্র একটা লাইন যেন উল্লেখ থাকে অবশ্যই, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত, ঠিক আছে। অবভিয়াসলি স্থিতিস্থাপক গুণাঙ্ক তার মানে তার ইউনিট কী হবে, পীড়নের ইউনিট হবে। কেন না বিকৃতির কোনো ইউনিট হয় না, পীড়নের ইউনিট কত, এই যে সেন্টিমিটার, সরি নিউটন পার মিটার স্কোয়ার, অথবা ওদিকে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হতো। আমরা এখন আর সিজিএস ইউজ করি না, তাই জন্য এসআইটা ইউজ করব। ইয়ং গুণাঙ্কের পরে চলে আসছি আমরা আয়তন বিকার গুণাঙ্কে, ক্যাপিটাল কে বা আয়তন বিকৃতি গুণাঙ্ক, যা ইচ্ছা বলতে পারো। তো এটা কি জিনিস, সেই স্থিতিস্থাপক সীমার মধ্যে কি হবে, আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। এই যে ধরো এই যে হালকা নীল রঙের একটা বল আছে, এটাকে চারদার থেকে আমরা বল দিচ্ছি, টোটাল কত বল দিলাম, এফ পরিমাণ বল দিলাম, প্রতি একক ক্ষেত্রফলে কত এ, তাহলে তার পীড়নের মান কত হলো এফ বাই এ। এবার ধরে নিলাম এই হালকা নীল বলটার আয়তন ছিল ক্যাপিটাল ভি, এই কমে কত হলো ভি মাইনাস ডিভি, তাহলে চেঞ্জ কত হলো ডিভি, ঠিক আছে। তাহলে আয়তন বিকৃতির মানটা কত হবে, ডিভি বাই ভি। সুতরাং আয়তন বিকার গুণাঙ্ক ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু, এখানে দেখো আয়তন পীড়ন এফ বাই এ, নিচে আয়তন বিকৃতি ডিভি বাই ভি। নেক্সট আমরা চলে যাচ্ছি দৃঢ়তা গুণাঙ্ক। এই যে এই জায়গাটায় এসে দৃঢ়তা গুণাঙ্কের এক্স্যাক্ট এক্সপ্রেশন পেয়েছি, এবং অবভিয়াসলি একটু ডিটেলস এখানে আমরা আলোচনা করব। এই যে আয়তকার ঘন, আয়তঘন বলতে পারি এটাকে আমরা। তো এই যে কত, এটা এ বি সি ডি ই এফ জি এইচ, ঠিক আছে। এই যে প্যারালেলো পাইপটা দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি এটা এমন একটা মেটেরিয়াল দিয়ে তৈরি, যার ধরে নাও এই ইএফজিএইচ এই যে তলটা, এই তলটা মাটিতে আটকানো আছে, ঠিক আছে। এবার তুমি এই যে তীর চিহ্ন বরাবর আছে ওপরের তলটায়, এই ওপরের তল বরাবর তুমি একটু হাত দিয়ে টানলে, সে ধরে নিলাম ওটা জেলিরই বাক্স, আমি জেলির বাক্সটাকে এই তীর চিহ্ন বরাবর ওপরের যে তলটা আছে সেই তল বরাবর টেনে দিয়েছি, তাহলে কি হবে না এবিটা এমএনে চলে যাবে, আর সিডিটা ওপিতে চলে যাবে। কিন্তু ভালো করে দেখো এবারে এই যে ডটেড দেখতে পাচ্ছি আমরা, নামটা কি দাঁড়াবে, এম এন পি ও ই এফ জি এইচ, নামটা চেঞ্জ হয়ে গেল, আকারটা চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। কিন্তু এর ভেতরে যে মেটেরিয়ালটা ছিল, যতটুকু ছিল, ধরলাম 1 কেজি জেলি ছিল, ভেতরের জেলিটা কি চেঞ্জ হলো, ওই 1 কেজি জেলিই কিন্তু থাকলো, তাই তো। সুতরাং এই যে বলটা, এই যে এই বলটা, এটা হচ্ছে স্পর্শক বরাবর বল বা স্পর্শকীয় বল বলা হয়, ইংরেজিতে টেনসাইল স্ট্রেস। তো এটা দেওয়ার ফলে এটার আকারের পরিবর্তন হলো, বাট নেট আয়তনের কিন্তু কোনো পরিবর্তন হলো না, যে কারণে এখানে বিকৃতির যে অ্যামাউন্ট, বিকৃতির অ্যামাউন্টটা আমরা এই থিটা দিয়ে ডিনোট করি। কীরকম না, এই থিটা ইজ ইকুয়াল টু এইটুকু মানে এ এম বাই এ ই, অ্যাকচুয়ালি এটা ট্যান থিটা, ট্যান থিটা এইটুকু এ এম বাই এ ই, লম্ব বাই ভূমি, এইভাবে আমরা থিটার অ্যামাউন্টটা বার করি। এইটা হচ্ছে ক্রিন্তন বিকৃতি, ঠিক আছে। আর অবভিয়াসলি নতুন করে পীড়ন এফ বাই এ বারবার বলার দরকার পড়ে না, ঠিক
ঠিক আছে, সুতরাং দৃঢ়তা গুণাঙ্ক হচ্ছে কি না, আয়তনের পরিবর্তন না করে শুধুমাত্র আকারে পরিবর্তন করা হলো, তার জন্য স্থিতিস্থাপক গুণাঙ্ক। দেখো 3টে স্থিতিস্থাপক গুণাঙ্ক পেয়ে গেছি, ওয়াই, কে আর এন। নেক্সট আর একটা জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি স্থিতিস্থাপক গুণাঙ্ক নয়, এটা অনুপাত। কেন অনুপাত না, ধরো এই যে নীল রডটা রয়েছে সেটা রাবারের, তোমাকে দিলাম, দিয়ে বললাম তুমি টানো, তুমি টানলে, টেনে এটাকে লম্বা করে দিলে, কি হলো না, দেখো এইখানটায় ভালো করে দেখো, এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা আর এইখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা, এটা কি এক নয়? তার মানে তুমি এটাকে এই জেড বরাবর এবং নিচের দিকে মাইনাস জেড বরাবর টেনেছো, তাই এটা জেড অ্যাক্সিস বরাবর লম্বা হয়ে গেছে। কিন্তু তা করতে গিয়ে কি হয়েছে না, এক্স ওয়াই প্লেনের যে ক্ষেত্রফল ছিল সেই এক্স ওয়াই প্লেনের ক্ষেত্রফলটা কমে গেছে। মানে একটা স্থিতিস্থাপক বস্তুকে যখন আমি একটা অক্ষ বরাবর টানবো বা একটা অক্ষ বরাবর তার বৃদ্ধি করব, তখন তার লম্ব অভিমুখ যে দুটো থাকবে, এখানে জেড অ্যাক্সিস বরাবর টেনেছি, তাই এক্স ওয়াই হচ্ছে, এক্স এবং ওয়াই দুটোই লম্ব অভিমুখ, সেই দুটো বরাবর বস্তুটা কমে যাবে। তার মানে একদিকে অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, কোন দিকে অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে না, আমি যে বরাবর টানছি সেই অনুদৈর্ঘ্য বিকৃতি হচ্ছে, আর লম্ব যে দিকগুলো আছে সেগুলোতে কি হচ্ছে, পার্শ্বীয় বিকৃতি হচ্ছে। এই পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটাকে আমরা বলি পয়সন অনুপাত। এবং ভেবে দেখো, একটা হলে আর একটা কমে, তাই তো? তাহলে একটাকে যদি পজিটিভ ধরি আর একটাকে অবভিয়াসলি নেগেটিভ ধরবো। সেই অনুদৈর্ঘ্য বিকৃতিকে আমি পজিটিভ ধরলে পার্শ্বীয় বিকৃতি নেগেটিভ হবে, পার্শ্বীয় বিকৃতিকে পজিটিভ ধরলে অনুদৈর্ঘ্য বিকৃতি নেগেটিভ হবে। সেই কারণে সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস ডিডি বাই ডি বাই ডিএল বাই এল, যেখানে ডি হচ্ছে ব্যাস, এই ব্যাসটা কমে গিয়েছে কতটা না, ডিডি পরিমাণ ব্যাসের হ্রাস হয়েছে, তাহলে পার্শ্বীয় বিকৃতি কত, ডিডি বাই ডি, আর অবভিয়াসলি অনুদৈর্ঘ্য বিকৃতি হবে ডিএল বাই এল। ঠিক আছে, জেনারেলি আমরা যেটা বেড়ে যায় সেটাকে পজিটিভ ধরি, সুতরাং এই ডিএল বাই এলটাই মেনলি পজিটিভ, তার জন্য ডিডি বাই ডিটা নেগেটিভ। অ্যাজ এ হোল সিগমার এক্সপ্রেশনে একটা নেগেটিভ সাইন থাকবে। ঠিক আছে, সুতরাং ওয়াই কে এন সিগমা আমার জানা হয়ে গেল। নেক্সট চলে যাচ্ছি আর একটা ইম্পর্টেন্ট জিনিস, পীড়ন বিকৃতির লেখচিত্রের দিকে। এটাও পরীক্ষায় আসে, এটা অলরেডি তোমরা এইচএসে পড়ে এসছো, আমি জাস্ট একটু ছোট্ট করে বলে চলে যাব। এই যে স্ট্রেস স্ট্রেন বা স্ট্রেস যাই বলি না, স্ট্রেস স্ট্রেন যে কার্ভ রয়েছে, এই কার্ভটাতে ওটা হচ্ছে মূলবিন্দু। ঠিক আছে, এই ও থেকে এ অবধি একটা স্ট্রেট লাইন, কি হবে ও এ না, এর মধ্যে পীড়ন বিকৃতির পুরোপুরি সমানুপাতিক, পুরোপুরি হুকের সূত্র মেনে চলছে যে মেটেরিয়ালটাই আছে। এ পয়েন্টটাকে আমরা বলি প্রপোর্শনাল লিমিট বা বাংলায় বোধহয় আনুপাতিক সীমা। এরপরে এই এবি পোর্শনটা ভালো করে লক্ষ্য করে দেখো, হুকের সূত্র মোটামুটি মেনে চলছে, 100% কিন্তু মেনে চলছে না। যদি মেনে চলতো তাহলে এখানে এইরকম হালকা কার্ভ হতো না। ঠিক আছে, কিন্তু দেখো এ থেকে যদি তুমি পিছন দিকে চলে আসো, ওতে চলে আসছো, বি থেকেও যদি পিছন দিকে চলে আসো, মোর অর লেস এই হালকা হলেও ওতেই আসবে। তার মানে এই এবি পোর্শনটার মধ্যে কি হয় না, পীড়ন বিকৃতি যে অ্যামাউন্টটা সেটা পুরোপুরি সমানুপাতিক না থাকলেও পীড়ন যদি অপসারণ হয়ে যায় তাহলে বিকৃতিটা আবার শূন্য হয়ে যায়, মোর অর লেস। ঠিক আছে, এরপরে আচ্ছা, এটা যাওয়ার আগে বি পয়েন্টটাকে কি বলি আমরা, এই পয়েন্টটা হচ্ছে আমার স্থিতিস্থাপক সীমা। ঠিক আছে, তো দেখা যায় স্থিতিস্থাপক সীমা বলতে এই যে এ আর বি প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট, এই দুটো পয়েন্ট খুব কাছাকাছি থাকে। কার ক্ষেত্রে কাছাকাছি থাকে, যার স্থিতিস্থাপকতা ধর্মটা বেশি, যে বেশি স্থিতিস্থাপক। উদাহরণ কাঁচ, হিরে, এগুলোর ক্ষেত্রে এ আর বি পয়েন্ট খুব কাছাকাছি। আবার যেগুলো স্থিতিস্থাপকতা কম, ধর্মটা কম, তার ক্ষেত্রে এ আর বি পয়েন্টের মধ্যে একটু ফারাক থেকে যায়, যেমন রবার। আচ্ছা, এই যে বিসি পোর্শনটা দেখতে পাচ্ছ, এই বিসি পোর্শনটাতে আমরা পদার্থটা দেখতে পাচ্ছি আস্তে আস্তে প্লাস্টিক ধর্ম পাচ্ছে। তার মানে কি, পীড়ন সরিয়ে নিচ্ছি। ধরো এই যে পয়েন্টটা, এই যেখানে আমার পয়েন্টারটা আছে, লাল পয়েন্টারটা, এখানে আমি পীড়ন সরিয়ে নিলাম, তাহলে আমি এখান থেকে ব্যাক করে যাই,
এই ব্যাক করছি, দেখো আমরা কিন্তু ওতে ফিরলাম না। ওতে ফিরিনি মানে এই যে এইটুকু অ্যামাউন্ট, এটা কিন্তু স্থায়ী বিকৃতি। তার মানে পীড়ন সরিয়ে নেওয়ার পরেও বস্তুর মধ্যে স্থায়ী বিকৃতি থেকে যাচ্ছে, যেটাকে প্লাস্টিক অবস্থা বলা হয়ে থাকে। তো এইভাবে এই বিসি পোর্শনটার মধ্যে দিয়ে যে জায়গাটা, তার ক্ষেত্রে পীড়ন সরিয়ে নিলেও বিকৃতি কিন্তু একটা স্থায়ী পরিমাণ থেকে যাবে। প্রাথমিক অবস্থায় কিন্তু পদার্থটা ফিরতে পারবে না। এই যে সি পয়েন্টটা যখন আমি এঁকে দিয়েছি, সি পয়েন্ট থেকে একটা ডটেড লাইন টেনেছি, নিচের দিকে ও ড্যাশে গিয়ে মিলেছে। অ্যাকচুয়ালি এই সি পয়েন্টটাকে আমরা লোয়ার ইয়েল্ড পয়েন্ট ধরি, নিম্নতর নতি বিন্দু হিসেবে ধরি, ঠিক আছে। এই বিন্দুতে আসার পর যদি পীড়নটাকে আমি শূন্যও করে দিই, দেখো এখানে শূন্য হয়েছে, কিন্তু বিকৃতি কি শূন্য হয়েছে? ও ড্যাশ পরিমাণ বিকৃতি থেকে গেছে। এবারে একটা প্র্যাকটিক্যাল কথা, যে ধরো একদম প্র্যাকটিক্যাল কোনো বস্তু নিয়ে, লোহা টোহা নিয়ে কাজ করছি, তো সেই সমস্ত পদার্থের ক্ষেত্রে এই 3টে পয়েন্ট আছে ABC, এত কাছাকাছি অবস্থান করে যে এগুলোকে প্রায় একটা পয়েন্ট ধরেই কাজ চালিয়ে দেয়। একটা ছোট্ট রিজিয়ন ধরা হয়, ওই ছোটো রিজিয়নের মধ্যে এত তাড়াতাড়ি চেঞ্জ হয় যে তুমি আলাদা ঠিক করে ধরতে পারবে না। এটা থিওরিটিক্যাল গ্রাফ দেখানো হচ্ছে, ঠিক আছে। এত দূরে দূরেও কিন্তু অবস্থান করে না। তো যাই হোক, এরপরে আমরা চলে যাব হচ্ছে সিডি পোর্শানে। এই যে সিডি পোর্শনটা, এখানে দেখো পীড়ন বাই বিকৃতির যে মানটা, সেটা কিন্তু এখানে যেরকম স্টিপ হারে বাড়ছিল, এখানে কিন্তু এত স্টিপ বাড়ছে না, মানে মানটা কিছুটা কম হচ্ছে। অর্থাৎ পদার্থের মধ্যে প্লাস্টিক ধর্ম ঢুকে গেছে, ঠিক আছে, ওটা প্লাস্টিক হয়ে গেছে অলরেডি। ফলাফল কী হবে না, ধরো যদি তারই ধরি না কেন, সমব্যাসের তার ছিল, এইবারে এই সিডি পোর্শনে গেলে কি হবে না, কোথাও কমে যাবে, কোথাও বেড়ে যাবে, অ্যাব্রাপ্ট চেঞ্জ হবে, বুঝতে পারবে না যে কোথায় কী হচ্ছে, ঠিক আছে। এই ডি পয়েন্টটা অ্যাকচুয়ালি বলা হয়ে থাকে সহনসীমা, ব্রেকিং স্ট্রেস, ব্রেকিং পয়েন্ট। তো এই ডি পয়েন্টটা কীরকম না, ডি পয়েন্টটাই অসহপীড়নের ধারণা পাওয়া যায়, যে এই ডি পয়েন্টে গিয়ে যে ভারটা চাপাবো তারপরে তারটা ছিঁড়ে যাবে, তার পরবর্তীকালে কিন্তু, ঠিক আছে। এটা হচ্ছে সেই ভার ম্যাক্সিমাম চাপানোর একটা লিমিট গোত্রের বলতে পারো, যাকে বলা হয় থাকে অসহ ভার। এবং এই অসহ ভার দেওয়ার ফলে যে পীড়নটা তৈরি হয় ভেতরে পদার্থের, সেটাকে বলা হয় থাকে অসহ পীড়ন, ব্রেকিং স্ট্রেস, কোথাও কোথাও আলটিমেট স্ট্রেসও বলে এটাকে। এরপরে কি হবে, এরপরে অ্যাব্রাপ্ট চেঞ্জ হয়ে যাবে। দেখো এটা অ্যাব্রাপ্টলি নিচের দিকে নেমে গেছে। অ্যাব্রাপ্ট চেঞ্জ মানে কি, এই ডিই পোর্শনটায় যেখানে সেখানে তার কমছে বাড়ছে, মানে এবার কি ছিঁড়বে করছে আর কি। ই পয়েন্টে গিয়ে তার ছিঁড়ে গেল, ঠিক আছে। অবভিয়াসলি তারে যে জায়গাটা সব থেকে বেশি সরু হয়ে থাকবে, মানে যে জায়গাটা সব থেকে দুর্বল হয়ে থাকবে, সেই জায়গাটা ছিঁড়বে, কিন্তু এরকম না যে তারটা একবারে পাট হয়ে গেল, অসংখ্য খণ্ডে ভেঙে গেল, এইরকম আইডিয়া যেন না থাকে। এই ডিই পোর্শনে অলরেডি সিডি পোর্শনের মধ্যে তারের কোনো জায়গা প্রস্থচ্ছেদ সরু হতে লেগেছিল, ডি পোর্শনে গিয়ে সেই অ্যামাউন্টটা আরও অ্যাব্রাপ্টলি চেঞ্জ হতে আরম্ভ করেছে, দিয়ে ই পয়েন্টে গিয়ে ফাট করে যে জায়গাটা সব থেকে দুর্বল সেই জায়গাটা ছিঁড়ে গেল, ঠিক আছে। যে কোনো প্র্যাকটিক্যাল ইউসেজ যখন আমরা করি, তখন এই অসহ ভারটা আমাদের জানতে হয়। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যারা, তারা যখন কোনো একটা কিছু বানাচ্ছে, তখন যে প্রপার যে ধাতুটা ইউজ করছে, যে মেটেরিয়ালটা ইউজ করছে, তার যদি অসহ ভার না জানা থাকে, তাহলে তার ওপর দিয়ে কিছু বানালে, যেমন সে একটা ব্রিজ বানানো হচ্ছে, তার যদি অসহ ভার না জানা থাকে, তাহলে বলতে পারবে না কত টনের গাড়ির পরের গাড়ি গেলেই ব্রিজটা ভেঙে যাবে। অনেক সময় ব্রিজে দেখবে লেখা থাকে এত টনের উপরে গাড়ি চলাচল নিষিদ্ধ, তার মানে ওই ব্রিজটা যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে তার অসহ ভারটা হচ্ছে অত টন, তার বেশিও নিতে পারবে না, ঠিক আছে। এটা একটা ইনিশিয়াল অ্যাপ্লিকেশন আর কি। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা ওয়াই কে এন সিগমার রিলেশনগুলোতে। এই রিলেশনগুলো তোমাদের পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই কে সিগমার মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু 3k 1 - 2 সিগমা, ওয়াই এন সিগমার মধ্যে ওয়াই ইজ ইকুয়াল টু 2n 1 + সিগমা,
আর এই দুটো থেকে ডিরাইভ করে বাকি দুটো রিলেশন। কীরকম না, এই প্রথম দুটো থেকে সিগমা কে এন এর মধ্যে রিলেশন, এবং এই দুটো থেকে আমরা ওয়াই কে এন এর মধ্যে রিলেশন পেতে পারি। বুঝতেই পারছো, এখান থেকে যদি ওয়াইকে এলিমিনেট করি তাহলে সিগমা পেয়ে যাব, আর এইখান থেকে যদি আমি সিগমাকে এলিমিনেট করি তাহলে এইটা পেয়ে যাব। ঠিক আছে, এর মধ্যে এই দুটো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের সিলেবাসটা একটু ভেগ, এই দুটো অ্যাকচুয়ালি প্রুফ সিলেবাসে আছে কি না সেটা বলা নেই, যে কারণে আমি ঠিক করেছি যে এই দুটো আমি প্রুফ তোমাদেরকে করিয়ে দেবো। কল্যাণীর কোশ্চেনের কোনো ঠিকঠাক নেই, কখন কি কোশ্চেন করে দেয়, তো যদি বাই এনি চান্স প্রুফ চলে আসে তোমরা যাতে অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, আদারওয়াইজ তোমাদের এখান থেকে বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন তো আসবেই, শর্ট কোয়েশ্চেন। ঠিক আছে, নেক্সট ওয়াই ইজ ইকুয়াল টু 3k 1 - 2 সিগমা প্রুফ। এই প্রুফটা করার আগে দুটো জিনিস জানতে হবে। কীরকম না, ইয়ং গুণাঙ্ক মানে কি বলেছিলাম আমি, যাই হোক অনুদৈর্ঘ্য লেখাটা লিখতে ভুলে গিয়েছি, এটা অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি হবে। তো অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতি ইজ ইকুয়াল টু কত হবে, এই ইয়ং গুণাঙ্কটা এখানে চলে আসবে, তাহলে পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, আর পোয়াসোস রেশিও ইজ ইকুয়াল টু পার্শ্বীয় বিকৃতি বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, তাহলে পার্শ্বীয় বিকৃতির মান কত হবে, পোয়াসো রেশিও ইন্টু অনুদৈর্ঘ্য বিকৃতি। তো এই দুটো কেন পড়ব, দেখো কোনো একটা রিলেশন থেকে আমি অনুদৈর্ঘ্য বিকৃতির মান জানতে পারছি, সেই অনুদৈর্ঘ্য বিকৃতির মানের সাথে যদি আমি পোয়াসো রেশিওটা গুণ করে দিই সিগমাটাকে, তাহলে পার্শ্বীয় বিকৃতিটাও জেনে যাচ্ছি। এটা নর্মাল ব্যাপার। তো কিছুক্ষণ আগে বলেছিলাম যে একটা ধরো রবারের বল আছে, রবারের রড আছে, তাকে তুমি একটা অ্যাক্সিস বরাবর টানছো, তাহলে বাকি দুটো অ্যাক্সিস বরাবর কী হবে, কমে যাবে। সুতরাং যখন প্র্যাকটিক্যাল ইকুয়েশান আমরা বার করব রিলেশন, তখন কি যদি একটা অ্যাক্সিস বরাবর আমরা টান প্রয়োগ করি, বাকি দুটো অ্যাক্সিস বরাবর কী হবে, কমে যাবে। মানে একটা অ্যাক্সিস বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি বার করছি, অন্য দুটো অ্যাক্সিস বরাবর পার্শ্বীয় বিকৃতি বার করতে হবে, তখন কিন্তু এই দুটো রিলেশন খুব কাজে আসবে। এখনই দেখতে পাবে কী করে কাজে আসবে। এই দেখো এখানে একটা একক ঘনক ধরেছি, ABCDEOGH। এটার নাম হঠাৎ করে ও দিলেন কেন, কি সুন্দর তো EFGH দিতে পারতেন। হ্যাঁ, দিতে পারতাম। ও পয়েন্টটাকে আমি ত্রিমাত্রিক স্থানাঙ্কের মূল বিন্দু ধরবো, তাই ও ধরেছি। মানে আমার ও বিটা জেড অ্যাক্সিস, ও ইটা এক্স অ্যাক্সিস, ও এইচটা ওয়াই অ্যাক্সিস দাঁড়াবে। এটা তোমাকে বোঝানোর জন্য আমি ওটাকে ও লিখেছি। তোমার যদি পছন্দ হয় এফ লিখতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে লিখে দিতে হবে যে এফ পয়েন্টটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্কের মূল বিন্দু, এটা লেখাটা মাস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে একক ঘনক ধরলেন কেন, কোশ্চেন জাগতেই পারে। একক ঘনক ধরেছি কেন না, এরপরে আমি যখন পীড়ন বার করবো এফ বাই এটা এ ইকুয়াল টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইকুয়াল টু 1² 1 দাঁড়িয়ে যাবে, আমার কাজটা কমে যাবে, জাস্ট এই কারণে। ঠিক আছে, তাই যে ছবিটা দেখো চারিদিক থেকে, আচ্ছা ছবিতে আমার একটা ছোট্ট ভুল হয়ে গেছে, ছবিতে যে পি আছে এটা পি হবে না, এটা এফ হবে। এটা যাই হোক, যেখান থেকে ছবিটা নেওয়া হয়েছে সেখানে পি করা ছিল, আমার নোটসে পি করা আছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, এটা তোমরা একটু দেখে নিও, এটাকে তোমরা যখন আঁকবে আর কি তখন এটাকে এফ করে নেবে। ঠিক আছে, তো আমি এফই বলছি। এই যে চারিদিকে এফ পরিমাণ বল দিয়ে টানা হয়েছে, দেখো এটা জেড অ্যাক্সিস বরাবর উপর দিকে টেনেছে, নিচের দিকে টেনেছে, এটা ওয়াই অ্যাক্সিস বরাবর টেনেছে, এটা এক্স অ্যাক্সিস বরাবর টেনেছে, তার মানে চারিদিক থেকে আমি একে টেনেছি। এবার আমি কি করব, একটা করে অ্যাক্সিস ধরবো, তার অনুদৈর্ঘ্য বিকৃতি বার করব, পার্শ্বীয় বিকৃতি বার করব, সেখান থেকে বাকি দুটো অ্যাক্সিসকে আমি সিমিলারলি এটা পাই বলে লিখে দেবো, দিয়ে তারপর টোটাল ক্যালকুলেশন করব। এই হচ্ছে আমার স্কিম। ওকে, চলো দেখা যাক। অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে, এফ বাই এ হয়, এর মান কত 1, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন কত হবে এফ। এবার তোমার মনে হতে পারে আপনি কোন অ্যাক্সিস ধরে কাজ করছেন, ধরে নাও তোমার নিজের মতো যা ইচ্ছা, ধরে নাও না তুমি সে এক্স অ্যাক্সিস ধরে কাজ করছো আপাতত। ঠিক আছে, তো এক্স অ্যাক্সিস বরাবর পীড়নের মান কত এফ, অনুদৈর্ঘ্য পীড়ন অবভিয়াসলি। তাহলে বাকি দুটো অ্যাক্সিস বরাবর কি হবে, বিকৃতি যেটা হবে
সেটা কি কমে যাবে। তাই তুমি আগে এফ হচ্ছে পীড়ন, তাহলে অনুদৈর্ঘ্য বিকৃতির মান কত হবে, পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক, দেখো পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক, সেই বরাবর কত হলো বিকৃতি এফ বাই ওয়াই। এবার অন্য বরাবর তো কমে যাবে, তাহলে দেখো এই দেখো পার্শ্বীয় বিকৃতি ইজ ইকুয়াল টু মাইনাস সিগমা এফ বাই ওয়াই, অনুদৈর্ঘ্য বিকৃতি এফ বাই ওয়াই। হ্যাঁ, মাইনাস কেন এসেছে মশাই, অবভিয়াসলি কমে যাচ্ছে। যদি অনুদৈর্ঘ্য বিকৃতিকে পজিটিভ লিখি তাহলে পার্শ্বীয় বিকৃতিকে নেগেটিভ লিখতে হবে, আমি আগেই বলেছিলাম পয়সন অনুপাত পড়ানোর সময়। ঠিক আছে, নেক্সট আমি একটা ট্যাবলয়েড ফর্ম দেখাচ্ছি। এই ট্যাবলয়েড ফর্মটা আমি বানিয়েছি, তোমরা এটা নোট ডাউন করে রাখতে পারো, পরীক্ষায় খুব তাড়াতাড়ি প্রুফটা নেমে যাবে সেক্ষেত্রে। এই ট্যাবলয়েড ফর্মটা হচ্ছে বিভিন্ন অ্যাক্সিস বরাবর পীড়ন এবং বিকৃতি তার অনুপাত। দেখো এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস আছে, প্রথমে ধরো এক্স ওয়াই নিয়ে এক্স অ্যাক্সিস নিয়ে কাজ করছো, এক্স অ্যাক্সিস বরাবর পীড়ন কত এফ, সেই অবস্থায় ওয়াই আর জেডে পীড়ন নাই, তাই 0 0। যে অ্যাক্সিস বরাবর পীড়ন দিয়েছো সেই অ্যাক্সিস বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি হবে এফ বাই ওয়াই, বাকি দুটো অ্যাক্সিস বরাবর কি হবে, মাইনাস সিগমা এফ বাই ওয়াই মাইনাস সিগমা এফ বাই ওয়াই। ঠিক আছে, আমি আরেকবার এই জায়গাটা রিপিট করছি যাতে বুঝতে অসুবিধা না হয়। এইখান থেকে অনুদৈর্ঘ্য বিকৃতির মান পীড়ন বাই ইয়ং গুণাঙ্ক, তাই অনুদৈর্ঘ্য বিকৃতি এফ বাই ওয়াই। যে অ্যাক্সিস বরাবর আমি পীড়ন দিয়েছি সেই অ্যাক্সিস বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি ছাড়া অন্য কিছু হতে পারে না, টেনেছি অ্যাজিপ, তাহলে সেই বরাবর বাড়বে, তাই প্লাস এফ বাই ওয়াই। বাকি দুটো অ্যাক্সিসে তখন কিছু দেওয়া হয়নি, কোনো পীড়ন দেওয়া হয়নি, তাহলে সেই দুটো অ্যাক্সিস কী হবে, কমে যাবে। এটা এক্স অ্যাক্সিস যদি বাড়ে তাহলে সেই অবস্থায় ওয়াই আর জেড অ্যাক্সিস কমবে, তাই মাইনাস সিগমা এফ বাই ওয়াই, মাইনাসটা কমছে বলে, আর সিগমা এফ বাই ওয়াই অবভিয়াসলি পার্শ্বীয় বিকৃতির ম্যাথামেটিক্যাল ফরম্যাট। এর পরেরটা আমি কি ধরবো, এরপর একটা ওয়াই অ্যাক্সিস ধরবো সিমিলারলি। তাহলে যখন ওয়াই অ্যাক্সিসে বরাবর এফ পীড়ন প্রয়োগ হয়েছে তখন এক্স আর জেড অ্যাক্সিস বরাবর কত হয়েছে 0 0। যে অ্যাক্সিস বরাবর পীড়ন এফ সেই অ্যাক্সিস বরাবর অনুদৈর্ঘ্য বিকৃতি কি পজিটিভ এফ বাই ওয়াই, বাকি দুটো বরাবর কত মাইনাস সিগমা ইন্টু এফ বাই ওয়াই। সিমিলারলি জেড অ্যাক্সিস বরাবর কত হয়েছে এফ, বাকি দুটো অ্যাক্সিস 0, তাই জেড অ্যাক্সিস বরাবর কত বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি প্লাস এফ বাই ওয়াই, বাকি দুটোতে মাইনাস সিগমা এফ বাই ওয়াই। এবারে যে লাস্টের রোটা আছে না, এটা আমি টোটাল পীড়ন টোটাল বিকৃতি ক্যালকুলেট করেছি। কীরকম না দেখো, এক্স অ্যাক্সিস বরাবর টোটাল পীড়ন কত এফ, ওয়াই অ্যাক্সিস বরাবর এফ, জেড অ্যাক্সিস বরাবর এফ। মাইন্ড ইট, আমি এখানে কিন্তু শুধুমাত্র পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবরই ধরেছি অ্যাজ ইফ, কারণটা আমি পরে দেখাচ্ছি এক্ষুনি। তাহলে সেই এক্স অ্যাক্সিস বরাবর বিকৃতি কত হবে, এফ বাই ওয়াই কমন নাও 1 মাইনাস 2 সিগমা, ওয়াই অ্যাক্সিস বরাবর এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, জেড অ্যাক্সিস বরাবরও তাই। তার মানে পীড়নের অ্যামাউন্টটা এফ হলেই বিকৃতির অ্যামাউন্ট হবে এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, যে অ্যাক্সিস বরাবরই কাজ করো না কেন যোগ করে তাই বেরোচ্ছে। তাহলে পীড়ন এফ, বিকৃতি এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। এবারে দেখো বিকৃতি মানে কি, পরিবর্তনটা তো। তাহলে আগে ওই যে ঘনকটার বাহুর দৈর্ঘ্য কত ছিল 1, পরে কত হলো 1 প্লাস এই অ্যামাউন্টটা, কিন্তু ওটা কিন্তু ঘনকই আছে, কারণ দেখো আমি সব দিকে এফ প্রয়োগ হয়েছে। ঠিক আছে, তাহলে ওটা ঘনকই আছে, ঘনক থেকে অন্য কিছু তৈরি হয়ে যায়নি। তাহলে ওর যে আয়তনটা আগে ছিল কত 1 কিউব, কারণ কি বাহুর দৈর্ঘ্য 1, এখন কত বাহুর দৈর্ঘ্য 1 প্লাস এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, তাই এখনকার আয়তন কত সেই জিনিসটার কিউব। ঠিক আছে, এবারে যেহেতু এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা এই জিনিসটা অত্যন্ত ছোট, এটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু 1 প্লাস এন এক্স বাইনোমিয়াল এক্সপ্রেশনে ওখান থেকে আসছে, তাই এটা যেহেতু 1 থেকে অনেক ছোট হয় তাই 1 প্লাস 3 বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, হায়ার অর্ডার টার্মগুলোকে আমি নেগলেক্ট করছি। ঠিক আছে, সিম্পল বাইনোমিয়াল এক্সপ্রেশন থেকে এটা পেলাম। দেখো প্রাইমারি আয়তন কত ছিল 1, চেঞ্জ হওয়ার পরে আয়তন কত হলো 1 প্লাস 3 বাই ওয়াই, সরি 1 প্লাস 3 বাই 3 ইন্টু এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। তাহলে আয়তনের পরিবর্তন কত হলো, এইটুকু, এই যে এইটুকু 3
এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, এটা হচ্ছে আয়তনের পরিবর্তন। ঠিক আছে, আচ্ছা আয়তনের পরিবর্তন মানে কোন স্থিতিস্থাপক গুণাঙ্ক আসে? হ্যাঁ ঠিক ধরেছ, আয়তন বিকৃতি গুণাঙ্ক। তাহলে বার করি। আয়তন বিকৃতি গুণাঙ্ক ক্যাপিটাল কে ইজ ইকুয়াল টু, দেখো 6টা তল আছে, প্রত্যেকটা তলে এফ করে বল প্রযুক্ত হয়েছে বা পীড়ন প্রযুক্ত হয়েছে, তাহলে টোটাল পীড়ন কত হয়েছে 6F, আর 6টা তল আছে তাই 6F বাই 6, এইভাবে বোঝার জন্য আর কি। তুমি অ্যাকচুয়ালি ডাইরেক্ট এফ লিখলেও কিছু ক্ষতি হবে না। তাহলে পীড়নের মান এফ, এটা হচ্ছে আয়তন পীড়ন। আয়তন বিকৃতির মান কত না, দেখো পরিবর্তিত ঘনকের আয়তন 1 প্লাস 3 বা 3 ইন্টু এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা মাইনাস 1। ঠিক আছে, তাহলে আয়তনের পরিবর্তন 3 এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, তাহলে এটা হচ্ছে আয়তন পীড়ন, এটা হচ্ছে আয়তন বিকৃতি। অবভিয়াসলি একটু এদিক ওদিক করলেই দেখতে পাচ্ছ এই কেটাকে নিচের দিকে নিয়ে চলে আসলে এই ওয়াইটা ওপর দিকে উঠে যাবে, এফ এফ কেটে যাবে, সেখান থেকে ক্যালকুলেশন করে নিজেই দেখতে পাবে ওয়াই ইজগুলো 3কে 1 মাইনাস 2 সিগমা ডাইরেক্ট প্রুফ হয়ে যাচ্ছে। সুতরাং আমি আর একবার টোটাল প্রুফটা জাস্ট কয়েক লাইনে মনে করিয়ে দিচ্ছি কি করব। একটা একক ঘনক নেব, 6টা তল আছে, 6টা তলেই টান প্রয়োগ করব এফ, যেহেতু একক ঘনক তাই ক্ষেত্রফলও একক, তাহলে অনুদৈর্ঘ্য পীড়ন মানে এফ, শুধু এফ হবে। অনুদৈর্ঘ্য বিকৃতি মানে পীড়ন বাই ওয়াই, তাহলে এফ বাই ওয়াই, আর পার্শ্ব বিকৃতি মানে মাইনাস সিগমা এফ বাই ওয়াই বেরোবে। এবার একটা টেবিল ফর্মে নিয়ে এসে প্রত্যেকটা অ্যাক্সিস বরাবর পীড়ন কত বিকৃতি কত, পীড়ন কত বিকৃতি কত, টোটালটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার সময় মাথায় থাকবে যে অ্যাক্সিস বরাবর পীড়ন দিয়েছি সেই অ্যাক্সিস বরাবর পজিটিভ বিকৃতিটা বসবে এফ বাই ওয়াই, বাকিগুলো বরাবর নেগেটিভটা বসবে মাইনাস সিগমা এফ বাই ওয়াই। তারপর যোগ করে দেখব এফ পরিমাণ পীড়ন যে কোনো অ্যাক্সিসে দিলেই সেই বিকৃতির অ্যামাউন্ট কত হবে এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। তাহলে আগে ছিল ঘনকের বাহুর দৈর্ঘ্য 1, পরে হবে 1 প্লাস এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা। তাই আগে আয়তন ছিল 1-এর কিউব, এখন হলো 1 প্লাস এফ বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমার কিউব। তাহলে এই যেহেতু এটা খুব ছোট তাই 1 প্লাস 3 ইন্টু এটা হচ্ছে পরিবর্তিত আয়তন। তাহলে আয়তন বিকৃতির অ্যামাউন্ট কত 1 প্লাস 3 এইটা মাইনাস 1, তাহলে আয়তন বিকৃতির মানটা হচ্ছে এইটা, আর আয়তন পীড়ন মান হচ্ছে এইটা। আয়তন পীড়ন বা আয়তন বিকৃতি মানে হচ্ছে আমাদের আয়তন বিকৃতি গুণাঙ্ক ক্যাপিটাল কে, একটু এদিক ওদিক করলে ওয়াইজগুলো 3কে 1 মাইনাস 2 সিগমা এমনি চলে আসবে। ভেরি ইম্পর্টেন্ট প্রুফ, পরীক্ষায় অনেকবার এসেছে অল্টারনেট করে, এটা আর ওই ওয়াইজগুলো 2n 1 প্লাস সিগমা, এটা অল্টারনেট করে আসে, 3 নাম্বার করে থাকে। এখন হয়তো তোমাদের সিবিসিএসের জন্য 2 নাম্বারও দিতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রুফ, একটু দেখে রাখবে। আজকে আমি y = 2n 1 প্লাস সিগমা প্রুফটা করাবো না, কারণ অলরেডি অনেক ইনফরমেশন মাথার মধ্যে ঢুকে গেছে, একসাথে সব জড়াপুটলি পাকিয়ে খিচুড়ি পেকে যাবে, দিয়ে দেখা গেলো কিছুই তো বুঝলাম না স্যার, এই ব্যাপার হয়ে যাবে। সুতরাং আজকে এই পর্যন্তই থাক। এর পরের লেকচারে আমি y = 2n 1 প্লাস সিগমা ওই প্রুফটা এবং পরবর্তীকালে ডিরাইভড যে প্রুফগুলো সেগুলো সবগুলো করিয়ে দেবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের লেকচারে।